নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পঞ্চায়েতের কাজে বৈষম্য, উন্নয়নের কাজে 50% বিরোধী দলের সদস্যদের প্রদান করা সহ 8 দফা দাবিতে সোচ্চার বিজেপি। ঘটনায় উত্তাল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য গুজরাতের আহমেদাবাদে। জোর কদমে চলছে উদ্ধার কার্য। বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য আহমেদাবাদে। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গুজরাতের আহমেদাবাদে। আজ দুপুরে মেঘানি এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানটির ফ্লাইট নাম্বার ছিল AIC 171, যা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। প্রাথমিক সূত্র অনুযায়ী বিমানে মোট 242 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদের সিভিল হাসপাতালের সংলগ্ন এলাকায়। এখনো পর্যন্ত কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা না গেলেও উদ্ধার কার্য জোর কদমে চলছে। দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের তরফে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য এখনো আসছে। पूरे गए होंगे कोई पेपर में आओगे શું વાત કરે हजू तो फूटे अच्छा भाई পঞ্চায়েতের কাজে বৈষম্যের অভিযোগকে ঘিরে উত্তাল অঞ্চল কার্যালয়। অঞ্চল উন্নয়নের কাজের 50% বিরোধী দলের সদস্যদের প্রদান করা সহ 8 দফা দাবিতে সোচ্চার বিজেপি। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ কর্মসূচির পর স্মারকলিপি প্রদান করে এমনটাই দাবি করে বিজেপি। দাবিগুলোর মধ্যে রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সঠিক সময়ে প্রদান করা এবং পঞ্চায়েত আইন অনুযায়ী বিরোধী দলকে যোগ্য সম্মান প্রদান। এই প্রসঙ্গে নিজের বক্তব্যে বিজেপির অন্যতম নেতা তপন রায় বলেন, আজ এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আমাদের দাবিগুলোকে মান্যতা না দিলে আগামীতে এই অফিসে আপনাদের বন্দী করে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের ডেপুটেশন দেব, প্রয়োজন মধ্যে আপনাকে অঞ্চলের মধ্যে বন্দী করে রাখবো। আপনি আপনার উত্তর না দেওয়া পর্যন্ত এখান থেকে বের হতে পারবেন না। বন্ধুগণ, আমি এতগুলো কথা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য করেছে। কারা বাধ্য করেছে? বিরোধীরা। কেন? তারা যে কাজ আসে সে কাজ সংগ্রহে বন্টন করেন না। আমাদের বিরোধী দল নেত্রী অত্যন্ত ভদ্র,
অত্যন্ত ভদ্র সুস্বভাবের নেত্রী, উনি বারবার আপনাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আপনি একজন মহিলা হয়ে আপনি কিন্তু সেই মহিলার যে সম্মান, তার যে কথার মূল্য, সেটা আপনি দেননি। আপনি পরিত্রাণ পাবেন না। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে দরকারি সামগ্রী তুলে দিল সামাজিক সংগঠন বা সামাজিক সংস্থা সক্ষম। আজ বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষদের হাতে তাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন নাজিরপাড়ার একটি ক্লাবে সক্ষম নামে একটি সামাজিক সংস্থার উদ্যোগে ষাটোর্ধ্ব কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার, কানের মেশিন, কমোড সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এদিন প্রায় 1 শতাধিক মানুষের হাতে এই দরকারি সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীতেও তারা আরো কয়েকশো মানুষের হাতে এই ধরনের জিনিসপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন সক্ষমের উত্তরবঙ্গের সম্পাদক তনয় দাস। আমাদের সক্ষম উত্তরবঙ্গ প্রান্ত পক্ষ এবং সিকিম সিআরসির পক্ষ থেকে কিছুদিন আগে একটা অ্যাসেসমেন্ট ক্যাম্প হয়েছিল, যাতে দিব্যাঙ্গ ভাই বোনেরা এবং ষাটোর্ধ্ব বয়স্ক যারা ছিল তাদেরকে সবাই সামগ্রী দেওয়া যায়। তাতে হুইল চেয়ার, কমোড এবং হাঁটু কোমরের বেল্ট, কানের মেশিন এগুলো ছিল। তা আজকে সেই অ্যাসেসমেন্ট ক্যাম্পের সামগ্রী কয়েকদিন আগে এসেছে, আজকে সেটা বিতরণ করা হচ্ছে। কতজনকে দিলেন? পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার নাজিরপাড়া ক্লাব থেকে। কতজনকে দিলেন? এখনও পর্যন্ত আমরা 10-12 জনকে দেওয়া হয়েছে। আমাদের মোটামুটি মানে 60-70 জনের জিনিস প্রায় এসছে, হুইল চেয়ার আর কানের মেশিন তো অনেক এসছে। বলে এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে কত সংখ্যা রয়েছে যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে, যাদের এখনও পর্যন্ত এই সমস্ত মেটেরিয়াল পায়নি? আমাদেরই তো 3টা ক্যাম্প হলো। এর আগে আমাদের 3টা ক্যাম্পে একটা প্রায় শান্তিপাড়া থেকে 100-র মতন দিলাম। এই 2টো ক্যাম্প, কালকেও একটা ক্যাম্প আছে, এই দুটোতে প্রায় আরও 200 মানে 300-র মতন দেওয়া হচ্ছে আমাদের ক্যাম্প থেকে হুইল চেয়ারের আদার্স সামগ্রী। কানের মেশিনও প্রায় মানে 100-র উপরেই দিলাম। আর আমার মনে হয় আরও প্রায় 1.5-2 যদি শহর এলাকার কথা বলি, মানে 150-200 আরও দেওয়া যেতে পারে যদি ক্যাম্প। আমাদের টার্গেট আছে, আরও করবো বিভিন্ন জায়গায়। আপনার নাম একটু পরিচয়? আমার নাম তনয় দাস, উত্তরবঙ্গ প্রান্তের সক্ষমের সভাপতি। তীব্র তাপপ্রবাহে জ্বলছে উত্তরবঙ্গ। এই সময়ে মানুষ অকারণে বা খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতেও অনীহা প্রকাশ করছে। 8 থেকে 80 সকলেই নাজেহাল। অথচ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্কুলগুলির গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এই সময় দাঁড়িয়ে সমস্ত স্কুলের গরমের ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে খুলে গিয়েছে স্কুল। গরমের কারণে নাজেহাল হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই বিষয়টিকে মাথায় রেখে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির ডিআই অফিসে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে উত্তরবঙ্গের যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের গরমের ছুটির সময়সীমা পরিবর্তন করা হয়। সময়সীমা পরিবর্তন না করা হলে প্রতি বছর যেভাবে গরম বেড়েই চলেছে, ছাত্রছাত্রীদের এই গরমের কারণে নাজেহাল হতে হবে। কোন কোন স্কুলের প্রয়োজন আমরা স্থানীয় সাংসদের কাছে আরেকটা ডেপুটেশন তুলে ধরবো, আরেকটা দাবিপত্র তুলে ধরবো, যাতে উনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো এখানকার প্রাথমিক স্কুলগুলোতে লাগু হয়। আমরা বরাবরই মানুষের কথা বলেছি। আমি মানুষের কাছে প্রশ্ন ধরতে চাই যে দক্ষিণবঙ্গের ওয়েদার এবং উত্তরবঙ্গের ওয়েদার এখন এত ডিফারেন্স, তাহলে আমাদের ওই কলকাতা বেস নিউজের উপর ভিত্তি করে কেন এখানকার স্কুলগুলো ছুটি হবে? আমাদের ছুটির দরকার এখন। তাই আজ আমাদের 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি ডিআই সাহেবের কাছে তুলে ধরলাম। আমি আবারও বলছি, ওনারা এসি গাড়িতে ঘুরে বেড়ান। এটা জানেন তো কবে পরিবর্তন হবে? যবে সরকারি কর্মচারীদের মেয়ে বা ছেলেরা সরকারি স্কুলে পঠন পাঠন করবে। ইনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, ওনাদের যারা আছেন বাড়ির, প্রত্যেকেই বেসরকারি স্কুলে পড়াশোনা করেন, এসি বাসে যায় আসে। তাই ওনাদের গায়ে সেই গরমটা লাগে না, যেটা একটা মধ্যবিত্ত পরিবার, একটা গরিব পরিবারের বাচ্চাদের মনে হয়, সে যেই হোক। সুতরাং আমাদের এই 6 দফা দাবি যদি ডিআই সাহেব অবিলম্বে না মানে, গরমের ছুটি বৃদ্ধি করানো কিংবা প্রাতকালীন স্কুল চালু করা, এই দাবিগুলো যদি অবিলম্বে না মানা হয়, এর পরের দিন আসবো এবং কম্বল নিয়ে আসবো। শীতকালের দিন তো, কম্বল নিয়ে আসবো, ডিআই সাহেবকে আমরা কম্বল গিফট করে যাবো। শিলিগুড়িতে আসেন ভারতের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এরপর শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্বদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক ও আলোচনা সারেন তিনি, এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন তাই এখন আপনাদের শোনাবো। সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে মূল যোগ দিয়েছেন। তিনি বিশ্বের দরবারে ভারতকে 1 নম্বরে নেওয়ার চেষ্টা করছেন। ভারত অর্থনীতিতে এগিয়ে চলেছে। বিগত 11 বছরে প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি নিয়েছেন, প্রতিটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরা। রাস্তা তৈরির ক্ষেত্রে বাংলায় সমস্যা হচ্ছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না জন্যই রাস্তা তৈরিতে নানান সমস্যা হচ্ছে।
ভারতবর্ষে বিগত 11 বছরে 40টি নতুন বিমানবন্দর হয়েছে, 70টি বিমানবন্দরকে সাজানো হয়েছে আন্তর্জাতিক মানে। প্রায় 2000 স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে সাজানো হয়েছে। ভারতবর্ষের প্রতিটি পোর্টকে সাজানো হচ্ছে, প্রতিটি পোর্টে মালবাহী ট্রেন পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতবর্ষের অর্থনীতির 70% ব্যবসা পোর্টের মাধ্যমে হয়, সেই কারণে পোর্টকে মডার্নাইজ করা হচ্ছে। আমাদের দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর টার্গেট বর্তমানে প্রধানমন্ত্রীর। ভারতে তৈরি সামগ্রী গোটা বিশ্বে পৌঁছে দিতে হবে, এটাই টার্গেট প্রধানমন্ত্রীর। মেড ইন ভারতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী চাইছেন এক্সপোর্ট বাড়াতে, অর্থনীতির বিকাশ ঘটাতে। বর্তমানে ভারতের মাখনা বিশ্বের দরবারে প্রচুর এক্সপোর্ট হচ্ছে এবং ভারতের অর্থনীতির বিকাশ হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নানান সমস্যা তৈরি করে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে না। নানান রকম রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। চিকেন নেক করিডোরকে কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে নিরাপত্তা দিচ্ছে এবং নজর দিচ্ছে। পাশাপাশি চিকেন নেক এলাকায় আরো নানান সুযোগ সুবিধা এবং রাস্তাঘাটের উন্নয়ন হবে। অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সিদ্ধান্ত, এটা বিশ্ব সেরা পদক্ষেপ। ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনার পদক্ষেপ চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে ভারতের ডিফেন্স সেক্টর আগের থেকে অনেক বেশি উন্নত এবং তা বিশ্বের দরবারে গর্বের। 270-এর বেশি যোজনা বিগত 11 বছরে প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নের জন্যই করেছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী মুখ থুবড়ে পড়েছে, কোনো সুযোগ পাচ্ছে না আমজনতা। কেন্দ্রীয় প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না বাংলায়। পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক তলানিতে যাচ্ছে, শুধু রাজনৈতিক স্বার্থ কায়েম করতে কেন্দ্রের সাথে বিবাদ করছে বাংলা। আগামী 2 বছরের মধ্যে 7 লক্ষ কোটি টাকার দেনায় থাকবে বাংলা। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কি বলল সেটা অযৌক্তিক বিষয়, কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অর্থে কি করলো তার হিসাব দিক। হিসেবে মিথ্যে ভরে আছে রাজ্যের রিপোর্টে। রাজনীতি মানুষের সেবামূলক কাজে দানপ্রাপ্ত হওয়া উচিত, কিন্তু একটি সরকার একটি কমিউনিটিকে ঢপের চপ খাওয়াচ্ছে, যার ফল আগামী 26-এ পাবে। সেবক রংপুর রেলপথ কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে। ধস এবং অন্যান্য কিছু প্রাকৃতিক কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে, তবে তা দ্রুত শুরু হবে বলেই জানিয়েছেন শান্তনু ঠাকুর। অপারেশন সিন্দুর মাননীয় প্রধানমন্ত্রীজির একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে আমি মনে করি। কারণ কোনো সভ্য দেশে, একটা গণতান্ত্রিক প্রগতিশীল দেশে, যার অর্থনীতি বিশ্বের 4র্থ বৃহত্তর অর্থনীতিতে পৌঁছেছে, সেই দেশটার উপরে হঠাৎ করে উগ্রপন্থীবাদের হামলা, 26 জন তাতে ভারতীয় আজকে নাগরিক তাতে মারা গেছে। আমি মনে করি তার এগেনস্টে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন, এটা বিশ্বসেরা একটা পদক্ষেপ এবং পৃথিবীর তাবর দেশগুলো আজকে এর সুনাম করছে। মাননীয় প্রধানমন্ত্রীজির স্টেপকে আজকে স্যালুট করছে, কারণ এই স্টেপ, এই পদক্ষেপে না নিলে আজকে শত্রু পাকিস্তান তারা আগামী দিনে আরও বেশি উদ্ধত হবে এবং তাদের কর্মপ্রণালী আমরা তখন গিয়ে আমাদের অনেক ভুগতে হবে। যে কারণে আমি পদক্ষেপকে সাধুবাদ জানাই। এবং আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি এয়ারফোর্স, নেভি, মিলিটারি, প্যাডেস্ট্রিয়ান মিলিটারি, তারা যেভাবে আজকে মানে একের পর এক যারা প্রতিরোধ করেছে সুদর্শন চক্র দিয়ে, আমাদের বিভিন্ন মিসাইলগুলো দিয়ে, তো আমি মনে করি যে ভারতের ডিফেন্স সেক্টর অনেক বেশি আগে থেকে উন্নত হয়েছে এবং সেটা গর্ব করার বিষয় বলে আমি মনে করি। দেখুন, কোভিড যখন স্প্রেড আউট হবে তখন যেটা আমাদের হয়েছে যে সারা ভারতবর্ষ লকডাউন হয়েছে। আর যখন লকডাউন হয় তখন অবভিয়াসলি সেটা একটা অন্যরকম মানে কি কেয়ারটেকার টাইপের হয়ে যায়, প্রেসিডেন্টের আন্ডারে সরকার চলে কিন্তু কেয়ারটেকার টাইপের হয়ে যায়। তো অফকোর্স সবসময় কেন্দ্র সরকার রেসপন্সিবল। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কি বলল, কেন্দ্র সরকারের কিছু যায় আসে না। রাজ্য সরকার তার খাতা কলমে কাজ সঠিক করছে কিনা সেটা আগে প্রেজেন্ট করুক কেন্দ্রের কাছে, রিপোর্ট জমা করুক। আমরা দেখেছি তো আয়ুষ্মান আরোগ্য নিকেতন হিসেবে কেন্দ্রীয় সরকার যে একটা প্রকল্প দিয়েছিল, সেখানে ঝুড়ি মিথ্যে, একটা জেলায় 2টো ওপিডি পর্যন্ত নেই। আমরা দেখেছি এটা, 2টো ওপিডি নেই। এনারা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, 50,000 কোটি টাকার উপরে টাকা চাইছে যে আমরা স্বাস্থ্যের জন্য এটা করবো ওটা করবো। আমরা তো কিছুই দেখিনি। কোভিডে কেন্দ্রীয় সরকার যেভাবে হেল্প করেছে, পৃথিবীর মধ্যে 1 নম্বরে ছিল ভারত, যে পুরো রিকভারি করে মেকআপ করে তাকে রেকটিফিকেশন করে সম্পূর্ণভাবে অর্থনৈতিক দিক থেকে জেগে উঠেছে।
তো কি বলতে চাইছে রাজ্য সরকার একটা কোনো সুইটেবল মেনটেনেন্সই করছে না তার ইনফ্রাস্ট্রাকচার বলছি এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে। তো কোনোদিনও রাজ্য সরকার সঠিকভাবে তার সরকারি গভর্নেন্স যে প্রক্রিয়া সেটাকে তারা করছে না, তারা পলিটিক্যাল রিজনে সমস্ত কিছু রাইজ আপ করাচ্ছে এবং সেটাই মানুষকে খাওয়াচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। ঝাঁটাসম রূপ হয়েছে উত্তরের সবুজ গালিচার। ডুয়ার্সতরাইয়ের চা বাগান জুড়ে সবুজ পাতার ক্যানভাস যেন ধূসর হয়ে যাচ্ছে রাতারাতি। কিভাবে আগলে রাখা সম্ভব হবে সবুজ গালিচাকে, পথ খুঁজছে চা মহল। তা না হলে সবুজ শত্রু আক্রমণে প্রবল ক্ষতির মুখে পড়তে পারে চা শিল্প। কারা এই সবুজ শত্রু জানেন? লুপার ক্যাটারপিলার নামের এক ভয়ঙ্কর শুঁয়োপোকার দল ছিঁড়ে ফেলছে পাতার পর পাতা, এমনকি গাছের ডাঁটাও রেহাই পাচ্ছে না। ওষুধ স্প্রে করেও মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে এক নতুন পদ্ধতি, আলোর ফাঁদ। সংশ্লিষ্ট মহলের দাবি, উজ্জ্বল আলোর নিচে আঠা মাখানো পাত্র নিয়ে যখন রাতে বাগান জুড়ে ঘোরে গাড়ি, সেই আলোর দিকে আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ে লুপাররা। আলোর ফাঁদেই আটকা পড়ে একের পর এক পোকা। তরাইয়ের কয়েকটি বড় চা বাগানে এই পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই মিলেছে সুফল। কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, লুপার ক্যাটারপিলারের দাপটে কাঁচা পাতার উৎপাদন প্রায় 30 থেকে 35% কমবে। ওষুধে কাজ হচ্ছে না, বর্ষা ও গরম মিলিয়ে পরিস্থিতি আরো জটিল। অন্যদিকে চা চাষিরা বলছেন, একদিকে লাগাতার বৃষ্টি, তারপর খা রোদ, তাপমাত্রা কমেনি একটুও। এই আবহাওয়ায় ডেকে এনেছে পোকার তাণ্ডব। লাল পোকা, চা মশার সঙ্গে লুপারের দাপট সবচেয়ে ভয়ঙ্কর। এখন আশার আলো একটাই, লাইট ট্র্যাপিং। একের পর এক সবুজ চা বাগান বাঁচাতে যদি এই আলোর পথেই মেলে মুক্তি, তাহলে সেটাই হবে প্রকৃত কেল্লাফতে। যদি এইভাবে পোকার আক্রমণ হতেই থাকে তাহলে থেকে কন্ট্রোল করতে হবে। এবং ডিবিআইটি বা আমাদের আইটিপির যে দিয়ে আমরা কন্ট্রোল করছি, কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হচ্ছে, ডে বাই ডে প্রচণ্ড খারাপ হচ্ছে। যেমন ধরেন আমার লুপার, রেড স্পাইডার, এসবে আমার রেড স্পাইডারের ভর্তি, লুপারটা আমার বাগানে কম, কিন্তু লুপার চারিদিকে লুপারের খুব আক্রমণ চলছে। আর এই ওয়েদারে লুপারের খুব ভালো সময় আর কি, বৃষ্টি রোদ্রু থাকবে। এটাতে ক্যাটারপিলার ওয়ান টাইপ অফ শুঁয়োপোকা, এটাকে বলে শুঁয়োপোকা। এটা এক ধরনের শুঁয়োপোকা, এরা গাছের কচি পাতা খেয়ে শেষ করে দেয় এবং এদের খিদাটা এত বেশি, প্রচণ্ডভাবে এদের সবসময় খালি খাবারই টেন্ডেন্সি। এবং যখনই সূর্যটা উঠে গেলে তখনই এরা পাতার নিচে চলে যায়। ন্যাচারালি ওষুধ মারতে একটু প্রবলেম হয়। তারপরে দেখা যায় গাছের উপরে থাকে, গাছের উপর থেকে এরা দিয়ে নিজের লালা দিয়ে তৈরি করে এবং সেটা নিচে গাছে খেয়ে আবার উপরে চলে যায়। এরকম প্রবলেম আছে। লাইট দিয়ে কি এর আক্রমণ? হ্যাঁ, এখন তো দেখেন অনেক কিছুই হচ্ছে, বহু কিছু পরীক্ষা চলছে, অনেক কিছুই হচ্ছে এখন। লাইট দিয়ে কি এর আক্রমণটা? হ্যাঁ, কিছু দেখুন লাইট দিয়েও করে, কেউ গাছে হলুদ পেপারও লাগায় কেটে পোকার জন্য, যাতে সেই পোকাগুলো গিয়ে গাছের মধ্যে পড়ে, কিন্তু কতখানি এফেক্টিভ সেটা বলা মুশকিল। তবে এই লুপারে এখন আমাদের সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার থিপসও আছে সঙ্গে, লুপারের সঙ্গে থিপসও আছে। খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে লুপারটা নিয়ে। আমাদের একটু স্ক্যাটার্ড হয়েছে, যখন বৃষ্টি তখন দরকার নেই, যখন বৃষ্টি হয়েছে। এখন গরম, প্রচণ্ড উত্তাপ, এই ওয়েদারটা লুপার ক্যাটারপিলারের জন্য একদম আদর্শ। শুধু লুপার ক্যাটারপিলার না, রেড স্পাইডার মাইটস, যেটা লাল মাকড় বলে, সেটাও চা বাগানকে একদম, পাতা তো সবচেয়ে বড় কথা যে পাতাই নেই বাগানে। এবং আমরা আশঙ্কা করছি এরকম যদি ওয়েদার থাকে
চায়ের জন্য সবচেয়ে আদর্শ ওয়েদার হচ্ছে দিনে হচ্ছে রোদ থাকবে, রাতে বৃষ্টি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে রাতেই প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড গতকালও দেখেছি। সেটা চা গাছের পক্ষে ক্ষতিকর। এখন চা গাছটাকে বাঁচানোটাই আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জ। আর ক্রপ যদি কম বলেন, আমাদের হিসাবে জুন মাসে এই বছর ক্রপ যা আশঙ্কা করছি কম করে গতবারের চেয়েও 30% কম হবে এই বছরের জুন মাস গত বছরের চেয়েও খারাপ যাবে, কারণ গত বছরও ক্রপ ছিল না। কিন্তু এই বছর যা ওয়েদার, আমাদের পোকামাকড় রক্ষা করতে আর লুপার ক্যাটারপিলারের হাত থেকে চা গাছকে বাঁচাতেই আমাদের সবচেয়ে বেশি মানে অর্থ খরচা হচ্ছে। উত্তরবঙ্গে ক্ষুদ্র চায় কত শতাংশ কমে যেতে পারে? দেখুন, উত্তরবঙ্গে এখন বর্তমানে প্রায় 70% আসে ছোট চা বাগান থেকে। সুতরাং ছোট চা বাগানের উৎপাদন কমে যাওয়া মানেই সারা রাজ্যেরই চায়ের উৎপাদন কমে যাবে, ঘাটতি দেখা দেবেই। এমনি গত মাসেই কম হয়েছে আনুমানিক। এখন দেখুন, আজকে হচ্ছে প্রায় 10 তারিখ হতে চললো। 10 তারিখে আমরা যা ক্রপ দেখছি এই সময় পিক ক্রপ হওয়া উচিত, কিন্তু পিক ক্রপ নেই। তো আরও 5-10-12 দিন গেলে বোঝা যাবে এটা কোথায়। তবে এটা অবধারিত যে প্রোডাকশন কমছেই। নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক কিশোর ও কিশোরী, যা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের কামারগঞ্জ গ্রামের বুড়ি বালাসর নদীতে স্নান করছিলেন বেশ কয়েকজন কিশোর কিশোরী। এরপরে হঠাৎই নদীতে গভীর জলে তলিয়ে যান দুজন। দেখতে পেয়ে বাকি বন্ধুরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশে থাকা গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং স্থানীয় যুবকরা তড়িঘড়ি নদীর থেকে দুজনকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সৌরভ দাস, সুপ্রিয়া মণ্ডল এবং এরা পুটিমার নতুন পাড়া গোসাইপুরের বাসিন্দা। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি দেখলেন? আসলাম, খবর পাইলাম বিয়ে করা হলো, একটা ছেলে একটা মেয়ে মারা গেছে। ওইটা তো আমরা দেখে আসি, তো বলে পুরি মানে বাচ্চাগুলো মানে গোসাইপুর দেখলাম। কেন এসেছিল বাচ্চারা? ওরা বলে স্নান করতে আসছে, মানে এই গরমের জন্য। হ্যাঁ, গরমের জন্য এমনি ঘুরতে আসছে। তা দুইটা বাচ্চা ছিল ওইখানটা, মন্দিরের ওখানটা, যে আর দুটা ভাগে গেছে। তারপরে কি এখন কি উঠে কি হলো? নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেলাম। তো কি এইভাবে স্নান করতে আসে অচেনা জায়গায়, কি বলবেন? আর কি বললো, এগুলো বাচ্চা কাচ্চা তো বলা যাবে না, না, কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চা 12-13 বছরের বাচ্চাগুলো তো কথাও তো শুনে না। হয়তো শুনলাম নাকি ওর মা বাবা বলে কাজে গেছে, এরা চলে আসে এই দিক। বন্ধুদের সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন পাহাড়ি অঞ্চল দুধিয়ার বালাসর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। প্রাণ গেল সেই যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে বুধবার 6 বন্ধু মিলে স্নান করার জন্য দুধিয়ায় যায়। বিকেলবেলা পরিবারের কাছে খবর আসে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম কৌশিক ঘোষ ওরফে শুভ, বয়স 25। এরপর পরিবারের লোকেরা খুঁজতে গেলে অন্ধকার নেমে আসায় আর সম্ভব হয়ে ওঠেনি। বৃহস্পতিবার দুধিয়ার পুলিশ এক যুবকের দেহ উদ্ধার করে। এরপর পরিবারের লোকেরা গিয়ে দেখতে পায় নিখোঁজ কৌশিক ঘোষের মৃতদেহ। এরপরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে। শোকের ছায়া নেমে আসে পরিবারের পাশাপাশি এলাকায়। মৃত যুবক কৌশিক ঘোষের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এখন ছেলেরা তো কথা শুনে না, কারো কথা শুনে না, বললেও মানে না। এই জন্য এখন সবাই বন্ধু বান্ধব মিলে কোথায় কোথায় ঘুরতে যায়। এখন কি করে বলবো, আমার ছেলেও তো মাঝে মাঝে ঘুরতে যায়। এখন আমি কালকে রাত্রেবেলা জানতে পারছি। আপনি এই এলাকার পঞ্চায়েত? হ্যাঁ। কি নাম আপনার? আমার মিনু বর্মন। আর কি রকম ওই বয়স রয়েছে ছেলেটার? যেটা শুনলাম 25 বছর। কম বয়সী। কি বলবেন যারা পাহাড়ে যায় এভাবে স্নান করতে? এখন কি বলবো, এখন অনেকে যায় এখান থেকে চান করতে, এখন ওরা ঘুরতে যায়, চান করতে যায়। ওরা এখন মনে করে ছেলে ছেলে বন্ধু বান্ধব অনেকে মনে করে যায়, ওরা ভালো লাগে এরকম। কিন্তু যায় এখন মনে করে এরকম দুর্ঘটনা হয়ে গেছে, এখন কি বলবো। এটা কি যাওয়া ভালো এরকম অত দূরে? না, এটা তো ভালো না। এখান থেকে ছেলে পেলে যায়, আমি তো অনেকে না করি, কিন্তু তবুও কথা শুনে না। এখন কি বলবো, সবার মা বাবা তো চায় না এইভাবে ছেলে যাক, মনে কর ইয়ে করুক, কেউ চায় না, কিন্তু ছেলেরা কথা শুনে না। বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হলো বুধবার।
এদিন হলদিবাড়ি বেলতলি তিস্তা নদীর চরে গর্ত খুঁড়ে আগুন লাগিয়ে নিষ্ক্রিয় করা হয় প্রচুর পরিমাণে শব্দবাজি। জানা গেছে বিভিন্ন সময় হলদিবাড়ির বিভিন্ন দোকানে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। এদিন প্রায় 40 কেজি শব্দবাজি নষ্ট করা হয় বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের পাশাপাশি হলদিবাড়ি থানার পুলিশ সহ দমকল কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো জলপাইগুড়ি শহর ও আশেপাশের এলাকায়। টানা কয়েকদিনের দাবদাহে মানুষের নাজেহাল অবস্থা হয়েছিল। দুপুর গড়িয়ে বিকাল হতেই বৃহস্পতিবার শহরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এরপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে পায় এলাকা। অনেকদিন পর এই বৃষ্টির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেল শহর। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। অতিরিক্ত গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়ছিল। ব্যবসা বাণিজ্য প্রভাব পড়েছিল তীব্র তাপপ্রবাহের কারণে। বিশেষ করে দিনমজুর, ছোট ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বয়স্ক মানুষজনের সমস্যা হচ্ছিল। এদিন বিকাল থেকে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি। এই বৃষ্টিতে একদিকে যেমন গরম থেকে স্বস্তি মেলে, তেমনি শহরের রাস্তায় নেমে পড়ে মানুষ। স্কুল কলেজ ছুটির পর ছাত্রছাত্রীদের অনেককেই দেখা যায় ভিজে ভিজে বাড়ি ফিরতে। তাদের মুখে ছিল একরাশ আনন্দ। দীর্ঘদিন পর প্রকৃতির এই পরশে মন ভরে ওঠে তাদের। স্থানীয় ব্যবসায়ী স্বপন সরকার জানান, এই বৃষ্টির সত্যিই খুব প্রয়োজন ছিল। টানা তাপ প্রবাহে মানুষ কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন। বৃষ্টি হওয়ায় একদিকে যেমন আবহাওয়া শীতল হলো, তেমনি মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরল। তিনি আরো বলেন, কৃষি কাজের জন্য এই বৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অনেকেই বীজ বোনার কাজ শুরু করতে পারছিলেন না। এখন এই বৃষ্টির ফলে জমির পরিস্থিতি কিছুটা অনুকূল হবে। গরমটা তো আজকে বেশ কয়েকদিন একদম এখন প্রচণ্ড গরম, আমরা অতিষ্ঠ হয়ে গেছে জলপাইগুড়ির মানুষ। তো আজকে গতকাল রাতে সামান্য একটু বৃষ্টি হয়েছে নাকি, আজকে বিকেলবেলা থেকে 4টে সাড়ে 4টার পর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। এবং তাতে দেখা গেছে যে মানুষের কাছে ছাতা আছে, তারপরেও কিন্তু ছাতা সহকারেও কিন্তু মানুষের কিন্তু ভিজে ভিজে কিন্তু আজকে বিশেষ করে বিকেলবেলাটা ভেজা মানে বৃষ্টি ভেজাটা উপভোগ করছে, একদম মনের মতন করে উপভোগ করেছে। এবং শুধু তাই নয়, স্কুলের ছেলেপিলেরা যার ছুটি ফুটি যার সবাই বৃষ্টিতে ভিজে ভিজে অন্তত বাড়ির থেকে রওনা দিয়েছে। অবশেষে কি এই বৃষ্টিতে স্বস্তি মিলল? কিছুটা তো অন্তত মিলেছে। এখন আগামী দিন বা এরপরে কি হবে সেটা বলা যাচ্ছে না। অন্তত 2-3 দিনের জন্য অন্তত স্বস্তি তো পাওয়া যায়। শহরবাসীর পাশাপাশি কৃষিক্ষেত্রেও কি এই বৃষ্টিতে কোনো কাজে আসবে মনে হয়? হ্যাঁ, কিছুটা আসবে। যেমন ধরেন যারা বিছন ফেলবে যারা, সেটার একটা সুবিধা হলো। আর দ্বিতীয়ত হচ্ছে এখন বিশেষ করে হচ্ছে বাদাম এবং ভুট্টার যে সিজনটা, এটা রোদও লাগে কিন্তু এটাতে, মানে বাদাম শুকানোর জন্য বা ভুট্টা শুকানোর জন্য। কিছুটা হয়তো 2-1 দিন হতে যাও, তাতে অসুবিধা নেই, কেন গত 2 দিন যেভাবে রোদ উঠেছে তাতে অনেকের মোটামুটি ফসল টসল সব ঘরে উঠে গেছে। কিছুটা হয়তো রয়েছে, কিন্তু সেটা ঠিকই আছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2.7 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পঞ্চায়েতের কাজে বৈষম্য, উন্নয়নের কাজে 50% বিরোধী দলের সদস্যদের প্রদান করা সহ 8 দফা দাবিতে সোচ্চার বিজেপি। ঘটনায় উত্তাল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য গুজরাতের আহমেদাবাদে। জোর কদমে চলছে উদ্ধার কার্য। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।